পিসি ভাইপোর খেলা শেষ আর হুমায়ুন কবিরের খেলা শুরু। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দিনে দিনে যে হুমায়ুন কবির, যিনি ভরতপুরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, সাসপেন্ডেড বিধায়ক, যাকে তৃণমূল কংগ্রেস ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও চেষ্টা করেছিল লোকজন পাঠিয়ে, এই পিসি ভাইপো তারা লোকজন পাঠিয়ে, তারা প্রতীক জৈন, আইপ্যাক ইত্যাদি ইত্যাদি পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা বৈঠক করে চেষ্টা করেছিল যে বাগে আনবে, কিন্তু বাগে আনা যায়নি। যত দিন যাচ্ছে তত মুসলিমরা, মানে সংখ্যালঘু মুসলিমরা, তারা একদম আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছেন। তারা পিসি ভাইপোর আনুগত্য ছেড়ে দিয়ে তারা হুমায়ুন কবিরের দিকে যাচ্ছেন। যে ছবি আপনারা দেখছেন, জুম্মার নামাজ হচ্ছে বেলডাঙ্গায়, যেখানে বাবরি মসজিদ হওয়ার কথা, সেখানে প্রত্যেকবারে, মানে গত শুক্রবারে প্রথমবার হয়েছিল, আজকে শুক্রবার জুম্মার নামাজে লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছেন। আর পিসি ভাইপোর খেলা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা বলেছি যে হুমায়ুন কবিরের খেলা শুরু। তার কারণ, ভরতপুরের এই বিধায়ক তিনি বেলডাঙ্গাতেই তার নতুন দল ঘোষণা করবেন। আগে যেটা ঠিক করেছিলেন যে মুর্শিদাবাদের যে জেলা সদর বহরমপুরে, সেখানে 2 লাখ লোক নিয়ে তিনি নতুন দল ঘোষণা করবেন, কিন্তু প্রশাসনিক কারণে সেখানে তৃণমূলের তরফে সেই মাঠ নাকি কি একটা কর্মসূচি আছে, এই কারণে সেই মাঠে কর্মসূচি করা যাবে না, প্রশাসনিক অনুমতি পাওয়া যায়নি। জেলা শাসকের সঙ্গে হুমায়ুন কবির দেখা করেছেন এবং আমাদেরকে যেটা জানিয়েছেন যে বেলডাঙ্গায় 4 লক্ষ লোককে নিয়ে আগামী 22 তারিখে, 22শে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন। কলকাতায় একটা সদর দপ্তর হবে, রাজ্য সদর দপ্তর, এছাড়া প্রত্যেক জেলায় জেলায় সদর দপ্তর হবে। আর মঞ্চ বাঁধার কাজ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে 22 তারিখে অনুষ্ঠান রয়েছে এবং আজকে জুম্মার নামাজে এতজন মানুষ যোগ দিয়েছেন, সেখান থেকেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে আজ থেকেই এই বেলডাঙ্গাতেই তিনি নতুন দল ঘোষণা করবেন। বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, ইতিমধ্যে জেনে গেছেন। এবং সবচেয়ে যেটা মজার কথা, পিসি ভাইপো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন, মানে আজকে সকাল পর্যন্ত তারা চেষ্টা করেছিলেন যে তাকে কোনোভাবে নরম কথা বলে, গরম কথা বলে, ধমকে চমকে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে যাতে করে ক্যাপচার করা যায়, কিন্তু তা হচ্ছে না। আসলে ব্যাপারটা একটুখানি আপনারা খেয়াল করবেন, আজকের পর থেকে তৃণমূলের যে নেতা নেত্রীরা না, তাদের লাফানি ঝাঁপানি বেশ কিছুটা কমে যাবে, কমতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে সভাগুলো হচ্ছে, যেভাবে ভিড় হচ্ছে, যেভাবে লোকে একদম মানে স্বপ্ন দেখতে শুরু করেছে, 2026-এ পালা বদলের স্বপ্ন, নতুন দিনের স্বপ্ন, নতুন বাংলার স্বপ্ন, নতুন সূর্যোদয়ের স্বপ্ন, এই সর্বনাশের সরকার, দুর্নীতির সরকার, চোরের সরকার, অপদার্থদের সরকারের যাতে অধঃপতন হয়, যাতে পতন হয় এবং নতুন করে তারা মুক্তির দিশা তারা দেখতে পারে, এই কারণে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাগুলোতে ভিড় উপচে উঠছে, ক্রমশ ভিড় উপচে উঠছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে রাজ্যে সরসংঘ চালক আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। শিলিগুড়িতে অভূতপূর্ব ভিড় হয়েছে সেখানকার ভাষণ শোনার জন্য। শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্যগুলো থেকেও মানুষ ভিড় করেছিলেন, আসাম থেকে এসেছিলেন, সিকিম থেকে এসেছিলেন। আরএসএস তো শুধুমাত্র এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের মতো নয়, আরএসএস হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটি অরাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের একটা শাখা সংগঠন হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির বেশিরভাগ যারা শীর্ষ পদাধিকারী, শীর্ষ নেতা নেত্রী, তারা কিন্তু আরএসএস থেকেই এসছেন। তো আরএসএস এর যিনি প্রধান সরসংঘ চালক মোহন ভাগবত, তিনি কলকাতাতেও 21 তারিখে একটা জমায়েত করবেন, যেখানে আপনারা অনেকেই থাকবেন, আমরা অনেকেই থাকবো। তার আগের দিন তাহেরপুরে, নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। আর এসবের মাঝখানে আপনারা ভাববেন যে ভাই, বাংলাদেশে কি চলছে খবর রাখো, বাংলাদেশে কিভাবে জ্বলছে, সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, কিভাবে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কিভাবে তাদেরকে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, খবর রাখি। একজন গরিব মানুষ দীপু দাস, তাকে জেহাদিরা পিটিয়ে মেরে ফেলেছে, জেহাদিরা আগুন লাগিয়ে দিয়েছে। জেহাদিরা শুধু যে মাত্র সংখ্যালঘু হিন্দু নয়, সেখানকার রবীন্দ্রনাথের সংস্কৃতিকেও আক্রমণ করে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরেও আক্রমণ করে। এবং অবাক হয়ে যাবেন যে সেখানকার একদম প্রথম সারির কাগজ প্রথম আলো, তার দপ্তরেও আগুন লাগিয়ে দিয়েছে। ডেইলি স্টার বলে একটা সংবাদ মাধ্যম রয়েছে, গণমাধ্যম, তার অফিসেও আগুন লাগিয়ে দিয়েছে। কি
না সেখানে একজন জেহাদির মৃত্যু হয়েছে। সেই জেহাদির নাম হচ্ছে শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি একদম আদ্যন্ত ভারত বিদ্বেষী, আদ্যন্ত একটি কমিউনাল একজন জেহাদি। সেই জেহাদিকে গত 12ই ডিসেম্বর কে বা কারা বাইকে করে চেপে ঢাকার রাস্তায় গুলি করে দেয়। তো তার ভারত বিদ্বেষের কথা গোটা বিশ্ব জানে, তারপরেও সেই জেহাদিদের পাশে থাকে, সেই মোল্লা ইউনুসের পাশে লোকজন থাকে। তো মোল্লা ইউনুস বিরাট দুঃখিত, এই যে হাদি নামক যে যুবকটি যে কথায় কথায় ভারতকে ভেঙে টুকরো টুকরো করার কথা বলতো, ভারতের একটা যেটা বাংলাদেশ গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রকাশ করেছিল, যার মধ্যে ভারতের বেশ কিছু অংশকে সে ঢুকিয়ে নিয়েছিল। স্বপ্ন দেখা ভালো, মানে বালিশে কান রেখে সমুদ্রের আওয়াজ শোনা, এই ধরনের লোকের স্বপ্নই থেকে যায়, অবাস্তব একটা বিকৃত স্বপ্ন তারা দেখতে শুরু করে। এবং সেই জেহাদি হাদির মৃত্যুর পরে, জেহাদি হাদি তো 12 তারিখে গুলিবিদ্ধ হলো, তারপরে তাকে 15ই ডিসেম্বর এই মোল্লা ইউনুসের সরকার তাকে পাঠিয়ে দিল সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুর থেকে যেটা খবর পাওয়া গেল 18ই ডিসেম্বর মানে গতকাল তার মৃত্যু হয়েছে। তো মাথায় গুলি লাগলে মারা যাবে, জেহাদিদের মৃত্যু যেভাবে হয় সেভাবেই মৃত্যু হয়েছে। এবং তারপর থেকে লাখ লাখ জেহাদি, বাংলাদেশের যারা মৌলবাদী জেহাদি, মৌলবাদী শক্তি, যারা বিকৃত শক্তি, তারা রাস্তায় নেমে এসছে। এবং তারা রাস্তায় নেমে আসার পরে যত রকমের সভ্যতা সংস্কৃতি যা আছে বাংলাদেশের, সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেওয়া, সংখ্যালঘু হিন্দুদের এমনি তো মেরে ধরে, এবং এই ধোয়া তুলসী পাতা নয়, শেখ হাসিনা সরকারের সময় থেকে অত্যাচার শুরু হয়েছিল, বিভিন্ন পুজো পার্বণ বন্ধ করে দেওয়া, যেটা আরো বেড়েছে। এবং এরা যেটা দাবি করছে বাংলাদেশ হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিক। আরে ভাই করো, তোমাদের দম থাকলে করো, খুব ভালো হয়। মানে আমাদের তো সাবসিডি দিতে হয়, আমাদেরকে সাহায্য করতে হয়। বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, সে ভূমিকম্প হোক, বন্যা হোক, আর যাই হোক, তখন আমাদেরকেই সাহায্য করতে হয়, আমাদের টাকাগুলো বেঁচে যায় ভাই। তো তোমরা যদি পারো করো। আর এই মোল্লা ইউনুস যে কত বড় অপদার্থ, কত বড় গর্ধব একটি সরকার চালাচ্ছে, তো সে হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে যে যাদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, তারপরে যা টাইট হওয়া হচ্ছে এই মুহূর্তে, মানে মাথায় তুলে দিয়েছে মৌলবাদীদেরকে। এখন সেই মৌলবাদীরা ঘাড়ের ওপরে উঠে, মাথার উপরে উঠে নাচতে শুরু করেছে। তারা সমস্ত কিছু ভাঙচুর, আগুন লাগানোর বাদে আর কিছু করছে না। গোটা বাংলাদেশটা একটা অ্যানার্কি তৈরি হয়েছে, একটা নৈরাজ্য তৈরি হয়েছে। গত 1 বছর ধরে, 1 বছরের বেশি সময় ধরে যে নৈরাজ্য চলছিল, সেই নৈরাজ্য আরো বেড়েছে। তো এবারে বলবেন ভাই, এই যে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ, যেভাবে দোকান পুড়িয়ে দেওয়া, সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া, তার জের কি ভারতে পড়বে? না, পড়বে না, একদম পরিষ্কার ভাবে পড়বে না। এই নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান বা শ্রীলঙ্কা, পাকিস্তান, এদের মতো ভারতবর্ষ অত ঠুনকো গণতন্ত্র নয়। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ, সর্বশক্তিশালী, সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র এখানে রয়েছে। এবং এখানকার ফেডারেল স্ট্রাকচার, এখানকার যারা শাসক দলের কিছু কিছু চুটকো পাটকা দালালরা রয়েছে, বিরোধী দলে কিছু দালাল রয়েছে, কিছু বামপন্থী দালাল রয়েছে, সেই দালালরা মোল্লা ইউনুসকে সমর্থন করবে, সেই দালালরা জেহাদি হাদিকে সমর্থন করবে, মিছিলও করতে পারে, নিরপেক্ষতার একটা বোরখা পরে, নিরপেক্ষতার একটা মুখোশ পরে, মনের মধ্যে এক আর বাইরে আর এক, কথাবার্তা শুনলে একদম আপনার গা মানে মাথা গরম হয়ে যাবে, সেই সমস্ত অসভ্যতা হতে পারে। কিন্তু এর ফলে ভারতবর্ষের বিপদের কোনো আশঙ্কা নেই। একদম পরিষ্কার লিখে রাখুন, পরিষ্কারভাবে লিখে রাখুন। একটা চেষ্টা তো আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। এই দুজন থাকা অবস্থায় এবং ভবিষ্যতেও ভারতের স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি যে হঠাৎ করে ওরকম মৌলবাদীরা আক্রমণ করবে, মৌলবাদীরা মাথা ছাড়া দেবে, একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে, কোনো অসুবিধা নেই। আমাদের সেনা রয়েছে আর আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, যা যেভাবে শক্তিশালী, ফলে ওই ধরনের কুকীর্তি, কুকার্য এই ভারতে হবে না। এবং বাংলাদেশকেও ঠান্ডা করা হবে, মানে অপেক্ষা করুন। সেগুলো চলছে, পররাষ্ট্র নীতি, বিদেশ নীতি, আমাদের ভারত সরকারের বিভিন্ন রকমের বৈঠক চলছে। তো সেগুলো নিয়ে আমাদের বেশি চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের যেটা মাথায় রাখতে হবে যে নরেন্দ্র মোদী আসছেন তাহেরপুরে, আর কয়েক ঘন্টা পরে সভামঞ্চ তৈরি হয়ে গেছে। তিনি কি বার্তা দেন? এই বাংলাদেশ সীমান্তে নদিয়া জেলা, অবশ্যই সেখানে কোনো না কোনো বিষয় থাকবে। আর আপনাদের নজর রাখতে হবে পিসি ভাইপোর উপরে। পিসি ভাইপোর রাজত্ব শেষ হওয়ার পথে, 14.5 বছর হয়ে গেছে।
15 বছর পূর্ণ হওয়ার আগে, মানে আগামী ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট ভোট ঘোষণা হয়ে যাবে, এবং যেটা হতে চলেছে যে আমরা 35 নম্বর নিয়ে পরীক্ষায় বসছি, মানে তৃণমূলের কথা বলছি, 35 নম্বর নিয়ে পরীক্ষায় বসছি, আর বিরোধীরা সাদা খাতা নিয়ে পরীক্ষায় বসছে, যা লাফালাফি, জামা কাপড় খুলে উড়িয়ে টুড়িয়ে একদম লুঙ্গি খুলে নাচ, সেসব আর হবে না। হুমায়ুন কবিরের খেলা শুরু হয়ে গেছে। হুমায়ুন কবির পরিষ্কার করে বলে দিয়েছেন 50 বিঘে জমির ওপরে বেলডাঙ্গায় আগামী 22 তারিখে নতুন রাজনৈতিক দল তিনি ঘোষণা করবেন। সমস্ত কিছু প্ল্যান পরিকল্পনা তৈরি। ওই যে 35 নম্বর নিয়ে পরীক্ষা দিতে শুরু করছি, ওই খেলাটা আর চলবে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের যে বিরাট বড় অহংকার, আত্মম্ভরিতা, সংখ্যালঘু মুসলিমরা আমাদের পাশে আছে, গরু ছাগলের মতো ব্যবহার, তাদেরকে কোনো উঁচু পদে না বসানো, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকে কোনো গুরুত্বপূর্ণ দপ্তর না দেওয়া, আইএস আইপিএস দের ক্ষেত্রে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে এ সরকারের প্রশাসন, এ সরকারের কোন গণসংগঠন, এ সরকারের যে শাসক দল, কোথায় কার গুরুত্ব আছে? সংখ্যালঘু মুসলিমরা পরিষ্কার করে বুঝে গেছেন যে তৃণমূল কখনো তাদের কোনো উপকারে লাগবে না। ওয়াকফ সম্পত্তিগুলো যেভাবে দখল হয়ে আছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা দখল করে রেখেছেন, গরিব বিধবা মুসলিমরা তারা বেশি করে ভুগবেন। দেবোত্তর সম্পত্তি যেগুলো দখল হয়ে আছে, যেগুলো খাস জমি দখল হয়ে আছে, বিরাট বড় ইস্যু, এবং সংখ্যালঘু মুসলিমরা এখন তাদের ত্রাতা হিসেবে তারা বেছে নিয়েছেন হুমায়ুন কবিরকে। আর হুমায়ুন বাবু তিনি ঘোষণাই করে দিয়েছেন যে মঞ্চ তৈরি হচ্ছে 22 লাখ টাকা খরচ করে 22 তারিখে, এবং আগামী ফেব্রুয়ারি থেকে মসজিদ তৈরিও শুরু হবে। আর তার সবচেয়ে যেটা প্রধানতম শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাকে তিনি সরিয়ে তারপরে তিনি স্বস্তির শ্বাস নেবেন। এ রাজ্যে পিসি ভাইপোর খেলা তো শেষ হচ্ছে, নিশ্চিতভাবে শেষ হচ্ছে, কিন্তু তাই বলে কি আমরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের কথা ভুলে যাব? না, ভুলবো না। এই যে দীপু দাসকে যেভাবে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, প্রাণ কেড়ে নেওয়া হলো, তা কি আমরা ভুলে যাব? আমরা ভুলবো না। আমরা আশা করব যে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা উপযুক্ত পদক্ষেপ করবেন। আমরা অপেক্ষা নিশ্চয়ই করব। এবং আপনারা অনেকে জানতে চাইছিলেন অমিত শাহের বাড়ির ব্যাপারে, সেই এপিসোডটা পরের বারে তৈরি করছি, এর পরের এপিসোডে চোখ রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। অমিত শাহ ডিসেম্বরের শেষের দিকে আবার তিনি কলকাতায় আসছেন, এবং সেই সংক্রান্ত খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য আপনাদের অনুমতি নিয়ে এই এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসিতে থাকবেন, নরেন্দ্র মোদীর সভায় যোগ দেবেন এবং চোখ রাখবেন সায়েন্স সিটির দিকে, যেখানে আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবতজি ভাষণ দেবেন। এই এপিসোড ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অনুরোধে আমরা যে কিউআর কোড দেওয়া শুরু করেছি, সেখানে যদি আপনারা চান তাহলে সরাসরি আপনার মোবাইল স্ক্যান করে, ইউপিআই কোডে স্ক্যান করে আর্থিকভাবে আমাদের সাহায্য পাঠাতে পারেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।